ভোট আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু অবশ্যই ভোট দিন। মানুষ এখন আর মার্কা দেখে ভোট দিতে চাচ্ছেন না, রেদার তারা ব্যক্তি দেখে ভোট দিতে চাচ্ছেন। সবার আগে নাগরিক অধিকার। আপনি যদি একটা মানুষকে থামাইতে চান, আপনার তো মাজার উপরে গুলি করা লাগে না। আমার মতো তরুণ যারা হয়তো বা মানুষের জন্য কাজ করতে চাবে, তারা যে যখন সংসদ ভবনে কথা বলা শুরু করবে, আপনি তাকে ব্লক করে দিচ্ছেন। আজকে এর একটা অন্যতম কারণ আমি স্বতন্ত্র বা দলের বাইরে চলে আসছি। অলি থেকে গলি, গলি থেকে নগর, সবখানেই এখন আলোচনার বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকা 15 আসনে। এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তরুণ একজন সাবেক সেনা কর্মকর্তা খান শোয়েব আমানুল্লাহ, সবাই যাকে শোয়েব আলম নামে চেনেন। আমরা তার সাথে কথা বলবো চা খেতে খেতে। ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছেন, আশা করি আপনিও এবং আপনার পরিবার ভালো আছেন। আপনার থেকে আসলে জানতে চাই, এই যে এখনকার যে নির্বাচনী আমেজ, আপনার পরিকল্পনা, ভবিষ্যতের যে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কি করবেন, এবং আপনার এই যে ওয়ার্ডের বা যারা এই আসনের প্রার্থী রয়েছে বা এই আসনের অন্যান্য প্রার্থীর চেয়ে আপনি কতটা এগিয়ে আছেন, কেমন সাড়া পাচ্ছেন? আসলে এগিয়ে থাকার ব্যাপারটা পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তবে আপনি যদি সাড়ার কথা বলেন, কোনো একটা কারণে আমাদের দেশে এখন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে যে একদল আরেক দলকে দেখতে পাচ্ছেন না, একদল আরেক দলের সাথে হয়তো একটা সময় রাজনীতি করে আসছেন, কিন্তু তারা তাদের বিভিন্ন ধরনের দোষ তুলে ধরছেন। তো কোনো একটা কারণে মানুষ একটু কনফিউজড হয়ে গিয়েছে যে এতদিন তারা একরকম শুনে আসছে, এতদিন তারা জানতো একরকম, হঠাৎ করে দেখলো প্রেক্ষাপটটা চেঞ্জ। এই প্রেক্ষাপট চেঞ্জিং সময়ে একই সাথে যখন দেখলো মানুষ যে হাদি ভাইয়ের মতন একজন মহান নেতা, যিনি আমাদের মতন স্বতন্ত্রভাবে কাজ করছিলেন, তার বিদায় নেওয়া লাগলো, এই সময়টা দেখে মানুষের তখন আবার মনে হলো কি, তাহলে স্বতন্ত্র প্রার্থীরাই হয়তো বা ভালো হবে। এতদিন পর্যন্ত আমাদের দেশে একটা কনসেপ্ট বা কালচার ছিল, এই কালচারটা বলতো যে মার্কা দেখে ভোট দেবার কথা। তো আমার এবার ফিল্ডে যে মনে হয়েছে যে মানুষ এখন আর মার্কা দেখে ভোট দিতে চাচ্ছেন না, রেদার তারা ব্যক্তি দেখে ভোট দিতে চাচ্ছেন। মার্কার কারণে দেখবেন আমাদের এত সমস্যা হয়েছে দেশে, যে আমাদের দেশের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, পলিসিটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের যে আর্টিকেল 70, অনুচ্ছেদ 70, যেটা অনুচ্ছেদ 70 বলছেন যে একজন জনপ্রতিনিধি, উনি যদি ওনার দলের বিরুদ্ধে ভোট দেন, তাহলে ওনার দলের থেকে বের হয়ে যাবেন। তো এটা কিন্তু জনগণের একটা যে চাওয়া পাওয়া, সেটার প্রতিফলন সংসদে হইল না। আমরা গণভোট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু গণভোটের ভিতরে এই যে একটা সেন্ট্রাল পলিসি, যেটা একজন জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করা মানে ওই এলাকার জনগণদেরও ক্ষমতায়িত করা, কিন্তু ওইখানে কিন্তু আমরা জনগণকে ক্ষমতায়িত করার ব্যাপার দেখছি না, রেদার পিআরের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। পিআরটা খারাপ না, কিন্তু বাংলাদেশের মতন একটা জায়গায় যেখানে শিক্ষার হারটা এখনও ঠিক উন্নত বিশ্বের মতো না, সেইখানে ওইটা কতটুকু আমাদের জন্য ফলপ্রসূ হয়ে আনবে, এটা একটা রিসার্চের ব্যাপার। আর পাবলিকের ব্যাপার আপনি যেটা বললেন, আমি এবার দেখলাম যে আমাদের ঢাকা 15 যারা ভোটার, আপনি যদি একটু ডেমোগ্রাফিক অ্যানালাইসিস করেন, তাহলে এই ভোটারদের ভিতরে শিক্ষিত মানুষ অনেক বেশি এবং লোয়ার রেঞ্জের মানুষ একটু কম। ওনারা অনেক বেশি সচেতন। ওনারা আমাকে যে ধরনের কথা বলছেন, ওনাদের কাজ নিয়ে, আগামী দিনের বাজেট নিয়ে, কর্মসংস্থান কিভাবে তৈরি হবে, তরুণদের কি ধরনের স্কিল বেসড হইতে হবে, এই ট্রেডিশনাল কনসেপ্টগুলো ওনাদের কাছ থেকে আমি যখন পাচ্ছি, আমার মনে হয় ওনারা এবার যখন ভোটটা দিবেন, ওনারা অনেক চিন্তা ভাবনা করে ওনার ভোটের সঠিক প্রয়োগ করবেন। চায়ের কাপে নির্বাচনী ঝড়, অলিতে গলিতে সব জায়গায় এখন নির্বাচনী কথায় সরগরম। তো আপনি আসলে যদি নির্বাচিত হন, প্রথম কোন 3টি কাজ আপনি জনগণের জন্য করতে চান, এবং সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে আসলে ওইখান থেকে অভিজ্ঞতা নিয়ে জনগণের জন্য কতটুকু আপনি কাজ করতে পারবেন? আপনি খুব দামি একটা কথা বলেছেন। আমি আপনার জ্ঞাতার্থে জানাইতে চাই যে আমি শুধু সেনাবাহিনী না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি সেনাবাহিনীর বাইরে আরও কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। যেমন আমি আপনার ইউএনডিপিতে চাকরি করেছি। হ্যাঁ, ইউএনডিপির ব্যাপারটা যেটা, যে এইটা আপনি যদি বলেন যে এনজিও সেক্টরের ক্ষেত্রে একেবারেই প্রথম সারির এনজিও। এর পাশাপাশি আমি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট সেক্টরেও কাজ করেছি, যেগুলো কর্পোরেট সেক্টর নামে পরিচিত। সব কিছু মিলে আমার যে জিনিসটা মনে হয়েছে, যে এই প্রত্যেকটা সেক্টরের কাজ আসলে আমাকে আগামীর দিনে দেশ ও মানুষের জন্য কি করা উচিত বলে আমি মনে করি, সেক্ষেত্রে আমাকে হেল্প করেছে। তো আপনি যদি প্রথম 3টা কাজ বলেন, একজন এমপির কাজটা কিন্তু অনেকটা পলিসি মেকিং লেভেলের কাজ। পলিসি কীভাবে ওনার এলাকার মানুষের জীবনটাকে
প্রভাবিত করবে সেই জায়গাটা দেখার কাজ হচ্ছে উনার। আমার এলাকাটার দিকে যদি আপনি তাকান, এই যে আমরা যেখানে বসে আছি না, আপনার ঠিক পিছনে একটা খুব চমৎকার খাল রয়েছে। ঢাকা শহরের খুব অল্প এলাকার মধ্যে ঢাকা 15 একটা এলাকা যেখানে এরকম দুটি খাল রয়েছে, একটা ইব্রাহিমপুর পোলপাড় বলে একটাকে, আর একটা কচুক্ষেতের ভিতরে। এই খালগুলো কিন্তু আগে মানুষ এইগুলো দিয়ে নৌকা চালাইতো। আপনি যে ভাসানটাকে দিয়ে একটু আগে আসছেন, আগে ওই ভাসানটেক পর্যন্ত, এয়ারফোর্সের পিছনে বালুঘাটা পর্যন্ত, কালশি পর্যন্ত লোকজন নৌকা চালাইতো। আর এখন এমন অবস্থা হয়েছে যে মানুষ এই খালগুলো দখল করতে করতে যে ওয়াটার বডি থেকে 65 ফিট দূরের কথা বলে, সেটাও আর নাই। আপনি দেখতে পাচ্ছেন মাত্র 5 ফিট দূরত্ব, এইটুকু হয়তো বা মানুষ দখল করে নেবে। আমি খুব চেষ্টা করব, আপনি আমার আগের প্রোফাইল যদি দেখে থাকেন, আমি যখন নির্বাচনী প্রচারণা করছি ওখানে আমি যে লিফলেটটা দিই, আমার লিফলেটে আমার ফেসবুকের আইডি দেওয়া আছে এবং আমার স্ক্যান করার জিনিসটা দেওয়া আছে। ওটা দেখলেই আপনি আমার ফেসবুকে ঢুকে যাবেন। আমি 5ই আগস্টের একটা পরবর্তী সময় চায়না যে ঘুরে এসেছি, ওনাদের যে মডার্ন আরবানাইজেশন প্ল্যানিং, ওনাদের যে আইটি ভিত্তিক ড্রেনেজ সিস্টেম, এই কাজগুলো আমি দেখে এসেছি। তো এই কাজটা যদি আমরা এই জায়গাটাতে করতে পারি, তাহলে আমাদের এই খালগুলা, আমাদের এই এলাকার যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূর করতে খুব ভালো ভূমিকা রাখবে। এটা 1 নম্বর কাজ বলতে পারেন। 2 নম্বর কাজ যদি বলেন, তাহলে আমার এলাকার মানুষগুলো, আমি অনেক বাচ্চাদের সাথে কথা বলেছি, তারা মোবাইলের আসক্তির দিকে চলে যাচ্ছে, তাদের খেলার জায়গাটা আগের মতো নাই। কিন্তু আমার এখানে কিন্তু ভালো ভালো ছোটো ছোটো কিছু খেলার জায়গা আছে, যেগুলোতে যদি আপনি যান দেখবেন যে ওখানে বালু পড়ে আছে, অথবা আশেপাশে কিছু কনস্ট্রাকশনের ইকুইপমেন্ট মানুষ ফেলে রেখেছে। এটা আমার একটা সেকেন্ড কাজ হবে, যে এই খেলার জায়গাগুলো আমি অবমুক্ত করব, যাতে মানুষ ওখানে একটু হেঁটে আরাম পায়, সবুজের পরিমাণটা যাতে বাড়ানো যায়। আর তৃতীয় আমার কাজটা হবে যে আপনার আমার এলাকাতে আপনি দেখবেন যে প্রচুর টিটিসি আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো আমি বাইরের মানুষের সাথে কথা বলে দেখেছি যে ওনারা বলেন যে আমাদের দেশের মানুষ যারা ওইখানে যান, খুব শিক্ষিত একটা মানুষ ওইখানে, যে আনস্কিল্ড হিসেবে ট্রিট হন শুধুমাত্র ওই এলাকার ভাষা না জানার জন্য, মিডল ইস্টের ভাষা না জানার জন্য, বা ইংরেজি ভাষা না জানার জন্য। আমি আমার এই টিটিসিদের সাথে কথা বলে আমার এলাকাতে যারা ট্রেনিং করছে বা তরুণ জনগোষ্ঠী রয়েছেন, ওনাদেরকে খুব ভাষা ভিত্তিক স্কিল বেসড ট্রেনিংটা করাবো। তো আপনি প্রথম 3টা যদি বলেন, এই 3টা আমার কাজ হবে। এটা স্থানীয় পরিসরে এই পলিসিগুলো আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব। আপনি যদি জাতীয় পরিসরে বলেন, জাতীয় পরিসরে আমি আসলে খুব বড় কাজ করতে চাই। ওটা আপনি প্রশ্ন করলে আই কুড অ্যান্সার। জাতীয় পরিসরে কী ধরনের কাজ করতে চান, এই প্রশ্নটা আসলে করেই ফেলি, বলেন তাহলে। আচ্ছা, জাতীয় পরিসরে যদি বলেন যে আমি আসলে একটা দীর্ঘ সময় ধরে, ইভেন আপনি যদি আমার লিফলেটটা দেখেন, ওখানে লেখা আছে যে সবার আগে নাগরিক অধিকার। আপনি সবার আগে দেশকে রাখতে পারেন, অনেক কিছু রাখতে পারেন, দ্যাট কনস্টিটিউটস এ লট অফ থিং। বাট আপনি যখন এলাকার মানুষকে নিয়ে চিন্তা করবেন, একজন মানুষ যার বাচ্চা এই মুহূর্তে না খেয়ে আছে, তার কাছে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রোগ্রামের কোনো দাম নাই। আমার সংবিধান গত 50 বছর ধরে বলতেছে যে মানুষ যারা আছে তাদের পেটে ভাত থাকতে হবে, তাদের একটা চিকিৎসা হইতে হবে, তাদের একটা ন্যূনতম শিক্ষা হইতে হবে, একটা থাকার জায়গা হইতে হবে। কিন্তু এটা কিন্তু শুধু সংবিধানেই মানুষ বলে আসছে, এটা কোনো প্র্যাকটিস আপনি বাস্তব জীবনে পাবেন না। 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে যাবে। আপনি আমার এই রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন যে অনেক বাচ্চা, ওনারা না খেয়ে আসছেন, ওনারা ভিক্ষা করতেছেন, ওনারা হয়তো বা রাস্তার পাশে ধুলার ভিতরে বসে আছেন। এইটা একটা কাজ হবে। 2 নম্বর কাজ হবে অনুচ্ছেদ 140। দেখবেন এই শেখ হাসিনার সময় দেখবেন ফ্যাসিস্ট পুলিশ অনেক ধরনের মানুষকে গুলি করতে পেরেছে। তো আমরা কিন্তু আসলে পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীতে যারা আছেন তাদেরকে আমরা লিখিতভাবে অনুমতি দিয়ে দিই। কীভাবে দিই? অনুচ্ছেদ 140-এ বলা হয়েছে যে যদি পুলিশের গুলির কারণে কেউ মারা যান, তাহলে পরবর্তী সময়ে ফৌজদারি আদালতে যদি প্রমাণিত হয় যে এই মারাটা ওনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য দরকার ছিল, উনি রিলিফ পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো কাজের কথা না, কারণ এখানে আপনি ইন্টেনশনটাকে অ্যাভয়েড করে গিয়েছেন পলিসি লেভেলে। আপনার ইন্টেনশনটা হইতে হবে যে ওনার গুলিটা যদি কোনো কারণে মাজার উপরে ওঠে, তাহলেই উনি ফৌজদারি মানে আইনের মাধ্যমে দণ্ডিত হবেন। কারণ আপনি যদি একটা মানুষকে থামাইতে চান, আপনার তো মাজার উপরে গুলি করা লাগে না, আপনি তো মাজার নিচে করতে পারেন। আর ওই সময় তো ওনারা একদম ওই যে আপনার যে স্নাইপার রাইফেল দিয়ে একদম দূরে থেকে গুলি করেছেন। এটা একটা সেকেন্ড পোস্ট। থার্ড পোস্টটা ডেফিনেটলি হবে হচ্ছে আর্মির ভিতরে যারা থাকেন, তারা যখন করাপ্টেড হয়ে যান, তারা এই করাপশনের এগেনস্টে তার যে বস থাকছেন বা সিস্টেম থাকছেন কিছু বলতে পারেন না। কারণ ওইখানেও আর একটা আর্টিকেল করে দিয়েছে, আর্টিকেল 50 করে দিয়ে অনুচ্ছেদ 50-এর মাধ্যমে তাদেরকে আপনি আমাদের যে কোর্টে যেতে হয়, এই কোর্টে যাওয়ার জায়গাটা ব্লক করে দিচ্ছেন। বলছেন যে আর্মি কোর্টে যে মানে আদালতটা হবে, এইখান থেকে যে ফাইনাল ডিসপোজালটা হবে, এর বাইরে আপনি কোথাও যেয়ে আপনার জন্য আবার বিচার দাবি করতে পারবেন না। এরপরেরটা হবে হচ্ছে আমার অনুচ্ছেদ 70। অনুচ্ছেদ 70-এ বলছে যে একজন গণপ্রতিনিধি উনি যদি দলের এগেনস্টে সংসদ ভবনে ভোট মানে পার্লামেন্টে কোনো ধরনের ভোট করেন, তাহলে উনি আর ওই দলে থাকতে পারবেন না,
তো আপনি এই নিয়মটাও করছেন যে যাতে আপনি জনতার গলাটা টিপে ধরতে পারেন। আমার মতো তরুণ যারা হয়তো বা মানুষের জন্য কাজ করতে চাবে, তারা যে যখন সংসদ ভবনে কথা বলা শুরু করবে আপনি তাকে ব্লক করে দিচ্ছেন। আজকে এর একটা অন্যতম কারণ আমি স্বতন্ত্র বা দলের বাইরে চলে আসছি, কারণ আমি কিন্তু 2017 সাল থেকে রাজনীতির সাথে জড়িত। আপনি যদি জানেন আমি জিয়া সাইবার ফোর্সের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলাম। দ্যাটস এ ভেরি লুক্রেটিভ জায়গা। এই যখন এই যে টেম্পুবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজির অনেক ধরনের কনসেপ্ট চালু হলো, তখন যেহেতু আমি সাধারণ মানুষকে অ্যান্সার করতে পারি না, এই জন্য আমার জার্নিটা ছিল ঠিক আছে, দলের মতো কত করে থাকুক, যেহেতু দলের অনেককে অ্যান্সার করা লাগে, অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে। সো আমি কি করলাম, আমি তখন বাইরে এসে মানুষকে সার্ভ করা শুরু করলাম। এটাই আমার ভিশন, এটাই আমার মিশন। এমনিতে বলছেন আসলে ফিল্ডের কথা, যদি আপনি আসেন এখন নির্বাচনী মাঠে কেমন ফিল্ড দেখছেন, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, এবং যেহেতু এই আসনটা অনেক গুরুত্বপূর্ণ একটি আসন, একটি বড় রাজনৈতিক দলের প্রধান এখানে নির্বাচন করছেন এবং তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন অন্য একটি দলের, তিনিও কিন্তু আসলে কম নন, এর মধ্য থেকে আপনি আসলে কতটা এগিয়ে আছেন এবং লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন কিনা, জনগণের কাছে যেহেতু হলে অর্থবৃত্তের যে একটি ফ্যাক্ট থাকে সেই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? প্রথমে আপনার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বলবো। আমার এলাকায় যারা সম্মানিত এমপি পদপ্রার্থী তাদের সবাই বেশ যোগ্যতা সম্পন্ন মানুষ, কিন্তু আপনি যেহেতু বললেন যে প্রধান দুটি দলের কথা, তো প্রধান দুটি দলকে যদি আমি একটু ফোকাস করতে চাই তাহলে ডেফিনেটলি জামাতের আমিরের নাম চলে আসবে। তো আপনি হয়তো বা জানেন যে আমি প্রায় 2-3 সপ্তাহ আগে যেয়ে ওনার সাথে পাশাপাশি বসে আমরা হাতে হাত ধরে কথা বলছি। মিল্টন ভাইয়ের সাথেও আমার একইভাবে দেখা হয়েছে কয়েকবার। মিল্টন ভাই আমাকে দেখলেই উনি জড়ায় ধরেন, কারণ আমরা যে কয়েকবার নির্বাচন কমিশনে গিয়েছি একইভাবে আমরা এইভাবে অভিবাদন বিনিময় করেছি। এবং আমরা আগামীর দিনে বাংলাদেশে যেটা বিশ্বাস করি যে ইনক্লুসিভ পলিটিক্স যেটাকে বলে, যে আমরা সবাই এলাকার জন্য কাজ করব। অন্য আসনের ব্যাপারটা আমি জানি না, ঢাকা 15-তে এটা অবস্থান করছে। শুধু মাঝখানে খুব সম্ভবত জামাতের একজন মহিলা কারো বাড়িতে গিয়েছিলেন, যে বিকাশের নাম্বার চেয়েছিলেন, এটাকে কেন্দ্র করে ওনাদের ভিতরে একটা কথা কাটাকাটি হয়, যেটা হয়তো বা হাতাহাতি পর্যন্ত যায়। তবে আমার জন্য যদি বলি, আমার ক্ষেত্রে ওনারা কখনোই কোনো ধরনের কনফ্লিক্ট দেখান নাই, কারণ আপনি দেখেছেন যে আমি যেহেতু খুবই দরিদ্র মানুষ, ওই যে কথাটা বললেন খরচপাতির ব্যাপারটা, তো দরিদ্র মানুষের যেটা হয় যে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, যেহেতু আমার ফান্ড একটু, তা আমি করেছি যে ওনাদের মতো আমি ওই রকম টিভিতে দেখাতে পাচ্ছি না, তো আমার গাড়িটাকেই আমি আমার ব্র্যান্ডিংয়ের জন্য একটা মোবাইল হেডকোয়ার্টার বানিয়ে নিয়েছি। ওর ভিতরে আমার সব কিছু থাকে, ওর ভিতরে আমার সাউন্ড সিস্টেম, আমি কীভাবে অপারেট করব ওইটা দিয়ে আমি কাজ করি। গতকাল কাফরুলের এক পাশে বিএনপির কিছু লোকেরা মিছিল করছিলেন, পিছনে জামাতের লোকেরা মিছিল করছিলেন। তো এই মিছিলটা যখন চলমান ছিল তখন আমার গাড়িটা ঠিক মাঝখানে, তো আমি একটু শঙ্কা মুক্ত ছিলাম, সংশয় যুক্ত ছিলাম যে ওনারা কীভাবে জিনিসটা নেন, বাট আমি দেখলাম যে ওনারা খুবই পজিটিভলি নিয়েছেন। ওনারা আমার নির্বাচনী প্রচারণায় কোনো রকম বাধা দেন নাই, ওনারা ওনাদের মতো মিছিল করেছেন। আবার আমিও দেখেছি যে ওনাদের যখন মাইক নিয়ে আসছে একটা রিক্সা, আমিও ওনাদের জন্য লাগলে আমার প্রচারণাটা বন্ধ করেছি। সো রিক্সায় যিনি ছিলেন উনিও খুব খুশি হয়েছেন, উনি ওনার মতো প্রচারণা করে চলে গিয়েছেন। আমরা খুব আনহেলদি একটা কম্পিটিশন করি। চাও ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে আসছে। একেবারে শেষ প্রশ্ন যদি বলতে চাই, আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আপনি যদি জয়যুক্ত হন তাহলে জনগণের জন্য কোন বিষয়টি বেশি প্রাধান্য দিবেন, এবং এই জনগণ যে 12 তারিখে নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে আপনি কিভাবে আহ্বান জানাবেন জনগণকে? আমাদের ক্যামেরায় আপনি দুর্দান্ত একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমার এইবারের ক্যাম্পেইনটা আমি আপনাকে যাওয়ার সময় একটা লিফলেট দিব, আমি এখানে দেখাতে পারলে ভালো হতো। আমার ওখানে আমি স্পেসিফিকভাবে বলে দিয়েছি যে ভোট আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু অবশ্যই ভোট দিন। তো আমার ক্যাম্পেইনটাই কিন্তু মানুষজনকে ভোটের জন্য বলা, কারণ আপনি যদি জানেন আমি তো এলাকার সন্তান। আমাদের গত 3টে ইলেকশনে, যেহেতু ইলেকশনগুলো ভালো হয় নাই, মাত্র 15% করে ভোট পড়েছে। এইবার প্রথমত 4,000 কোটি টাকার মতো বোধহয় বরাদ্দ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে ভোট চালানোর জন্য। পরবর্তীতে উনি বোধহয় আরও 2-3 হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন। সো যদি 6,000 কোটি টাকা আপনি একটা রাফলি ফিচার করেন, তাহলে দেখবেন যে পার আসন 20 কোটি টাকা করে খরচ করছে। সরকারি টাকা না, এটা কিন্তু পাবলিক মানি, আপনার আমার টাকা। আমার এখানে 3.5 লক্ষ ভোটারের টাকা এটা। তার মানে পার পার্সন 500 থেকে 700 টাকা খরচ হচ্ছে, যেই টাকাটা আমরা ট্যাক্সে দিয়েছি। যারা হয়তো বা ওইরকম টিনের মাধ্যমে ট্যাক্স দেন না, তারা হয়তো বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের মাধ্যমে যখন প্রোডাক্ট কিনেছেন তখন দিয়েছেন। এই জন্য আমি ওনাদেরকে বলছি, আপনারা যখন মাত্র 13% টার্ন আপ করছেন, এখান থেকে তো 17-18 কোটি টাকা নষ্টই হয়ে যাচ্ছে। এই জন্য আমি ওনাদেরকে বলবো, আপনার চ্যানেলের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, এবং আমার ক্যাম্পেইনের সময় আমি বলছি যে আপনারা আসুন, ভোটটা দিন, কারণ এই একটা ভোটের মাধ্যমে আঙুলের একটি ছাপ বদলে দিক আপনার সন্তানের ভবিষ্যৎ। ধন্যবাদ দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাথে ছিলেন আমাদের ঢাকা
15 আসনের স্বতন্ত্র প্রার্থী খান শোয়েব আমান তিনি আমাদের সাথে জানিয়েছেন তার চিন্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তো আমাদের অনুষ্ঠান আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।